ইসমাইল মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা নির্বাচনে বাংলাদেশের যে স্বকীয়তা সেটা আস্তে আস্তে ফিরে আসছে। অর্থাৎ ওই আমরা যেমন একটি বাগধারা আছে, এটা সম্ভবত বাংলাতেই আছে, আমি জানি না অন্য ভাষায় আছে কিনা, যে ঢেকি স্বর্গে গেলে ওর ধান মানে। আসলে আমরা বেশ কিছুদিন যাবত এক ধরনের প্রচার প্র্যাকটিস করলাম যে একটু জেন্টলম্যানস এগ্রিমেন্ট করে আমরা প্রচারণায় যাব, কিন্তু শেষ পর্যন্ত আসলে আমাদের থাকে না। আমাদের প্রচারণায় ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত জায়গাগুলো আমরা নিয়ে আসি। আজকের বিষয় প্রচারণায় যখন ব্যক্তিগত বিষয়, আমরা দেখছি যে এখন পর্যন্ত যতটুকু জেন্টলম্যানস এগ্রিমেন্ট আছে যে কেউ কোনো দলের নাম আর দলের ওই ব্যক্তির কথা বলছেন না, এবং প্রধানত শীর্ষ ব্যক্তিদের নিয়েই কথা হচ্ছে। এটা হয়তো বা বাড়তে পারে আরও, কিন্তু এইটা আমাদের ন্যাশনাল নেগেটিভ ক্যারেক্টারের একটা, যেটা আমি মনে করেছিলাম যে মনে হচ্ছিল যে এটা মনে হয় কিছুটা দূর হয়েছে, হয়তো হবে আগামীতে। আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরবন্দি করতে চায় একটি দল, যশোরের তারেক রহমান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? নির্বাচনকে বিতর্কিত করা চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান। এবার কায়েমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদের রিট, হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থানকারীরা স্বৈরাচারী শাসন চায়, কক্সবাজারে শফিকুর রহমান। রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা, কথার লড়াই, প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। যারা আমাদের সমর্থক রয়েছে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষকে হুমকি দেওয়া, ফলে এটা দেখলেই বোঝা যায় যে নাহিদ ইসলামের আসনে যদি এই অবস্থা হয় তাহলে সারা বাংলাদেশের আসনগুলোতে কি হবে। এই এলাকার লোক আমার সম্বন্ধে সবকিছু জানে, কিন্তু ওদের সম্বন্ধে কিছু জানে না, সুতরাং ওদের বলার কিছু নাই। এই জন্য পাবলিকের সামনে আবল তাবল বলে, প্রলাপ বকে, এতে আমার তাদেরই ক্ষতি হচ্ছে। আইন শৃঙ্খলার প্রশ্নে কঠোর অবস্থানের সরকার। এখানকার প্রস্তুতি তাদের বেশ ভালো এবং সবাই ভালোভাবে প্রস্তুত, এবং এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত। উপকূলীয় অঞ্চলে ভোটের নিরাপত্তায় নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডের সমন্বিত প্রস্তুতি। এবং ট্রাম্পের পর এবার মোদির সংশ্লিষ্টতা মিলছে যৌন অপরাধী অ্যাপস্টেইনের নথিতে। অ্যাপস্টেইনের পরামর্শে ইসরায়েলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আমাদের শিরোনামগুলো শুনছিলেন। আমরা আলোচনা শুরু করব ইলিয়াস খানের কাছে। ইলিয়াস খান, অনেকগুলো নির্বাচন আপনি দেখেছেন, যে এটা আমাদের একটা অদ্ভুত চরিত্র যে আমরা ব্যক্তিগত আলোচনা নিয়ে কথা, ব্যক্তিগত জায়গাটা আমরা শেষ পর্যন্ত নিয়ে আসি। আমি আপনার কাছে আসবো, তো এর আগে ফরিদুল হকের কাছে আসবো। আপনাদের জোট নেতা ডাক্তার শফিকুর রহমান, তার এক্স হ্যান্ডেল হ্যাক হওয়া এবং সেখান থেকে একটা পোস্ট দেওয়া, এবং সেই পোস্ট নিয়ে অনেক কিছুই ঘটলো। আবার কখনো কখনো এটা অভিযোগ করা হচ্ছে, বিশেষ করে তার দলের থেকে, যে এটা সোশ্যাল মিডিয়ায় যেভাবে আসছে, মেইন স্ট্রিম মিডিয়া আবার সেটাকে অনেক সময় টুইস্ট করার চেষ্টা করছে। কখনো কোনো দলীয় টুইস্ট, যেমন সোজা কথা কেউ মনে করছেন যে বিএনপির দলীয়ভাবে টুইস্ট করা হয়েছে কোনো কোনো মিডিয়ায় যা ঘটেছে তা বলা হয়নি। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু দলের শীর্ষ নেতা, আপনারা কি জানলেন, এটা আসলে পুরো ঘটনাটা কি? আগে আপনাদের সাইড থেকে আমি একটু শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এটা নিয়ে আলাপ করার এখন আর কিছু নেই। ধরেন, এটা যেহেতু উনি এটার পক্ষে, ধরেন উনি যদি পোস্ট দেনও, আমি তর্কের খাতিরে ধরে নিই, যদি ওনার ইয়ে থেকে এটা হ্যাক না হয়, নর্মালি যদি পোস্ট হয়, এরপরে যখন উনি পোস্টটা প্রত্যাহার করে এটার পক্ষে না দাঁড়ান, এটাকে উনি ডিজোন করেন, এরপরে এটা নিয়ে আসলে আলোচনা করার খুব একটা থাকে না। যদি একটা মানুষ এই ধরনের, কিংবা একজন রাজনৈতিক দলের নেতা যদি এই ধরনের পজিশন নেন, তখন এইটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টেকনিক্যালি কি হয়েছে, এটা আমি টেকনিক্যাল সাইডটা এত ভালো বলতে পারবো না। আমি ভেবে আসলে এত খোঁজও নেইনি, আমার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয়নি। হতে পারে এটা হ্যাক হয়েছে,
হতে পারে তাদের টিম থেকে এটা কোনো একটা সাবোটাজ করেছে কি Team কোনো থেকে, কিছু তাদের team থেকে হতেও sabotage পারে, করবে। আমি জানি না, মানে এইগুলো ধরুন বিভিন্ন রকম কথা এসছে, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে। আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যেটা মানে বাংলাদেশে যেটা সংকট সেটা হচ্ছে যে আমি কথা বলছি, ধরেন আপনার এখানে যদি এখন লাইভ চলে, আমি খুব র্যাশনাল যৌক্তিক কথা বললেও যারা আমার বিপক্ষের মানুষ তারা আমাকে গালিই দিবে। আবার আমি যদি খুব খারাপ কথাও বলি, যারা কোটানকোট আমাকে হয়তো অযৌক্তিক কথাও বলেন। হ্যাঁ আমার যারা পক্ষের মানুষ তারা আমাকে বাহবাই দিবে। এই জায়গাটা থেকে বাংলাদেশকে বের করার জন্য যেই রকম মানে কি বলে যে সামাজিক এবং রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা দরকার ছিল, আমরা তো ওই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। যে কারণে এই ধরনের ঘটনাকে নিয়ে ইস্যু ক্রিয়েট করা হয়। তো এইটা ধরেন ইস্যু কি, ইস্যুটা হচ্ছে যে ধরেন একটা উনি এইটা বলেননি বলেই উনি পরবর্তীতে বলছেন। তো আমরা তো বুঝি স্বাভাবিকভাবে এই ধরনের একটা এক্স হ্যান্ডেল তো একজন দলের প্রধানের পক্ষে মেনটেন করা সম্ভব না, তার টিম এটা মেনটেন করতেছে। এবং পরবর্তীতে যেহেতু ক্ল্যারিফিকেশন দিচ্ছে, ওনাদের হয়তো বা মেনটেনেন্সে কোনো একটা ঝামেলা হয়েছে, ওনারা সম্ভবত বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটা অনেক পরে এসে ওনারা নোটিস করেছেন, আরও আগে করতে পারতেন, এত সময় লাগার কথা না, আবার দ্রুত ফেরত পেয়েছেন। তো এই জায়গায় হয়তো বা ওনাদের কোনো কি বলে যে টেকনিক্যাল ঘাটতি থাকতে পারে কিংবা সক্ষমতার ঘাটতি থাকতে পারে। সো এইটা ইস্যু। আর একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ইস্যুকে যেভাবে হ্যান্ডেল করতে হয়, জামাতের এই জায়গাতে কিছুটা দুর্বলতা আছে। জামাতের এই ধরনের ইস্যু হ্যান্ডেল করার ক্ষেত্রে স্মার্টলি হ্যান্ডেল করার যে ব্যাপারটা, এটা তারা পারেন না পারার আবার আর একটা ব্যাপার কারণ যেটা, সেটা হচ্ছে যেই কারণে ওনারা বারবার এই ট্র্যাপে পড়েন আর কি, ওনাদেরকে এই ট্র্যাপে ফেলার চেষ্টা করা। ওনারা নিজেরা তো এই জায়গাটা থেকে, যেহেতু ওনাদের দলীয় নীতি কিংবা দলীয় আদর্শের জায়গায় এগুলোকে যুক্তি আর ইমোশন দিয়ে বোঝাতে চান। না এটা যুক্তি ইমোশন না, মানে এটা তো ওনাদের দলীয় পজিশন, ওনাদের নারীদের ব্যাপারে ওনাদের পজিশন তো ওনারা ক্লিয়ার করেছেন। তো এইটা তো আসলে আধুনিক সময়ের সাথে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ না। ইভেন ধরেন ওনারা যখন একজন দলের প্রধান নারী হতে পারবেন না, এই ধরনের স্ট্যান্ড স্বয়ং আমির সাহেব বলেন, অথচ ওনার দল তো 22 বছরের মধ্যে 22 বছরই বলা চলে, 22 বছরই একটা জোটের মধ্যে ছিল যে জোটের প্রধান নারী ছিলেন। এবং ওনাদের দল সরকারের ছিল, ওনাদের দলের 2 জন শীর্ষ নেতা মন্ত্রী ছিল, তখন একজন প্রধানমন্ত্রী নারী ছিলেন। একটু আপনার কাছে জিজ্ঞেস করি যে একটা দলের প্রধান, এটা আমি মানে এই যে আপনার কথা মতো দর্শকরাও অনেকেই মনে করবে যে আমি মনে হয় জামাতের পক্ষে কথা বলছি, তা না। আমি বলছি একটা দলের প্রধানকে নারী হতে হবে কেন, বা এই প্রশ্নটা কেন করাটা, হ্যাঁ না হতে হবে কেন? আপনি পুরুষ হয়ে নারী হতে পারবেন না হতে এটাও আলোচনা যে, কিন্তু এই আলোচনাটা কেন আসে না, এই আলোচনাটা আসে হচ্ছে যে ওই যে আলোচনাটার উত্তর জামাতের কাছে ঠিক মানে গণতান্ত্রিক ওই framework-এর আলোচনাটাও আমি মধ্যে- জানতে চাই যে এটা আমাদের আল জাজিরায় দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী ছিলেন 2 জন, এটা নিয়েও আলোচনা যে বাংলাদেশ যে দেশের প্রধানমন্ত্রী নারী হন টানা এরকম, তাদের কেন নারী হবেন না, এই আলোচনাটা কেন না আসে? সেটা এখন ধরেন এইটা ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ওনাদের দলীয় অবস্থান এটা, কিন্তু দলীয় অবস্থানের বাইরে ওনাদের তো জোট নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে মানতে ওনাদের অসুবিধা হয় না। ওনারা তো 22 বছর জোটে ছিলেন, সেই জোট সরকারে গিয়েছে, সেই জোট সরকার 5 বছর চালিয়েছে, সেই মন্ত্রিপরিষদে ওনাদের মন্ত্রী ছিল। তো ওইটা নিয়ে তো ওনাদের অবস্থান অসুবিধা নেই। মানে আচ্ছা, এই ধরেন প্রসঙ্গটা ব্যাপারটা হচ্ছে আমি এরকম, বলেছি, আমি আমি পরে আরেকটা লাইন বলবো দেখি, সেই লাইনটা বলে শেষ করে দিই আসলে এই প্রসঙ্গটা। ইলিয়াস খান, আপনিও সেটা বলবেন যে আমি আসলে প্রথম লাইনটা বলার জন্য বলি নাই, দ্বিতীয় লাইনটা বলার জন্য প্রথম লাইনটা বলেছিলাম। সেটি হলো যে যারা এই যে প্রগতিশীলতায় নারীকে আনতে চায়, অবশ্যই তারা সেলুটেড, বাট তারা কি দেখাতে পারবে ডেমোক্রেট আর রিপাবলিকানের প্রধান নারী হয়েছিল? আমেরিকায় কোনো নারী প্রেসিডেন্ট হয়েছে? তারা কি জানেন যে ইংল্যান্ডের ওই পতাকাটা ক্রুশ চিহ্ন আলা, কিন্তু যেখানে আমাদের বিসমিল্লাহির রহমান রাহিম নিয়ে তারা আলোচনা করেন? এটা একটা বিশদ আলোচনার বিষয়। যারা এখানে কথা বলেন, ওই যিনি নারী প্রধানমন্ত্রী চান, নারী নেত্রী চান, তিনি যে খুব দুধে ধোয়া তুলসী পাতা তা না, কিন্তু রিপাবলিকান বানান সেটা তাদের বিষয়, তাহলে আমরা বানাতে পারবো না। না আমি বলছি যে কেন না তাদের বিষয় ঠিক আছে, কিন্তু ওই তারা এক ধরনের অ্যালাইনমেন্ট করতে চায় যে আমাদেরকে বোঝানো হয় যে এইটা খুব আধুনিক, ওইটা এইটা কেউ আধুনিক বোঝাচ্ছে না তো। আপনি নারীকে মানুষ হিসেবে কল্পনা করেন, আপনি জেন্ডার ডিসক্রিমিনেশন কেন করবেন? তিনি যদি দলের প্রধান হন, কি অসুবিধা কোথায় আপনার? বায়োলজিক্যাল কারণে অনেকে বলেন তাদের দুর্বলতার দিক আছে, বা প্রজ্ঞা মেধা দিয়ে তো অনেকে সামনের দিকে আসতে পারে, কোনো অসুবিধা নাই তো। এটাকে আমি এভাবে মূল্যায়ন করবো, আল জাজিরায় বলবো, নিজের এক্সেন্ডারে বলবো, এটা তো ঠিক না। ভাই একটা কথা বলছি, এটার সাথে আমি একটু ডিফার করি যে এটি আলোচনার বিষয়, এটা বিশাল আলোচনার বিষয় যে বাংলাদেশে অর্ধেক নারী নারী
2,70,00,000 নারী কাজ করেন, বাইরে কাজ করেন, কোনো না কোনো জবের সাথে তারা জড়িত বা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নিয়ে আমি এরকম একটা মন্তব্য করবো, আমি ঢাকা বিষয়ে ডাকসুকে বেশ্যাখানা বলবো, এগুলো ঠিক না। আমি নারীকে যিনি পাছায় পেছনে লাথি দেন, তাকে অ্যারেস্ট করে নিলে বের হলে আমি মালা পরিয়ে ঘুরবো, এটা কোনো সভ্য সমাজে চিন্তা করা যায় না। এবং খুব দুর্ভাগ্যভাবে আমি আজকে বলি, ডাকসু এটার প্রতিবাদও করেন। একটি মেয়ে সদস্য আছে, আমি জানি না সে ছাত্র শিবির থেকে কিনা, তিনি শুধু ব্যক্তিগত, সে হলো ইনকলাব মঞ্চের সদস্য ছিলেন, তিনি শুধু ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছেন। ডাকসু থেকে প্রতিবাদও করা হয়। এটা কি আমরা কোন দেশে বাস করি? এইটা তো চরম ইয়ে, এটা তো একটা অনিয়মই অবশ্যই। এটা নিয়ে আমরা এই আলোচনাটা চলবে, কিন্তু আপনার যে দলের প্রধান হওয়ার, তার প্রশ্ন হওয়ার কিন্তু যৌক্তিকতা, এটা নিয়ে ইলিয়াস খানের সাথে আমি একমত। কথা হলো যে এইটা রাষ্ট্রপতির কোনো এক জায়গা থেকে এটাকে হ্যাক করা হলো, তারপরে এটা নিয়ে এখন আপনারা আলোচনা করতে চাচ্ছেন না, আসলে কি ঘটছে? না, এটা আসলে আমি এটা টেকনিক্যালি মানে এত ভেতরে আমি ঢুকিনি। এটা হচ্ছে যে কোনো কিছু ঘটতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে এমনিতে ধরেন এই ধরনের এটার পক্ষে যদি উনি অবস্থান নেন তখন এটা নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু ধরেন আমি একটা কথা বলছি, ধরেন আমি ভুল বলছি, পর মুহূর্তে আমি যদি বলি যে ভাই এই কথাটা আমি বলিনি, এটা আসলে আমার স্লিপ অফ টাং হয়েছে কিংবা আমি ভুল বলছি, আপনি আমাকে এটা বলতে পারেন যে আপনার দায়িত্বশীল জায়গা থেকে আপনি এই ধরনের ভুল কথা বলতে পারেন না, এটা বলতে পারেন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা আমার এই কাজটার সাথে আমার সংশ্লিষ্টতা নেই এবং আমি আসলে এই পজিশনটা করি না, কিন্তু অন্য জায়গা থেকে তাও তাদের অনেকগুলো সমালোচনার জায়গা আছে, সেটা সেই জায়গাগুলো তারা, আমি মনে করি এটা তাদের দলীয় অবস্থান, এটা নিয়ে তারা তাদের মতো করে ডিল করবে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এই ধরনের ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ তো নেই। এই ব্যাপারে ধরেন আমাদের কোনো এই ব্যাপারে কি বলে যে কোনো কনফিউশন নেই, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আপনি ডেমোক্রেটিক রিপাবলিকান প্রশ্ন, এটা ঠিক যে তাদের কোনো প্রধান কোনো নারী হয়নি, কিন্তু অন্তত একবার, এর আগে পরে হয়েছে কিনা, পরে হয়নি, আগে হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত একবার ডেমোক্রেটিক থেকে কিন্তু প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে হিলারি ক্লিনটন করেছিলেন, রায় সম্ভবত তার পক্ষে ছিল, ভোটের রায়, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং মনে করি যে শুধু বাংলাদেশেই হয়। হতে পারে না, এখানে ইঞ্জিনিয়ারিং পপুলার ভোট বেশি পেয়েছেন, বাট পপুলার ভোট বেশি পেয়েছেন, কিন্তু ওই যে কনস্টিটিউয়েন্সি কিংবা ইলেকট্রাল কলেজে উনি হেরেছেন, তো উনি জিতে গেলে উনি হয়তো প্রথম মানে প্রেসিডেন্ট হইতেন। আর ইংল্যান্ডে তো মার্গারেট থ্যাচার ছিলেন। সো এটা ইস্যু না, মানে ব্যাপারটা হচ্ছে যে অন্য কারোর সাপেক্ষে বাংলাদেশকে দেখা, এটার দরকার নাই। জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাঙ্গেলা ম্যার্কেল, খুবই সাকসেসফুল চ্যান্সেলর। পার্টির নাম কিন্তু ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক সিসিডি নাম, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। মানে আমি আসলে কাউকে পক্ষ বিপক্ষের জন্য বলতে যাইনি, তবে ওই আলোচনাটা কিন্তু আমাদের চলবে। ইলিয়াস খানের কাছে আসতে চাই, সেটি হলো যে জামাত ইসলামী সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় এনেছেন। একবার তিনি বলেছেন 5 ঘন্টা কাজ করতে দিবেন, তার যুক্তির জায়গাটা, হ্যাঁ, যুক্তি দিয়ে যদি তিনি ফিজিক্যালি চিন্তা করতে থাকেন, এটা হ্যাঁ এক ধরনের যুক্তি হয়তো, যে না আমাদের নারীদের কোনো ধরনের বায়োলজিক্যাল, তার যুক্তি আর কি, তার জায়গা থেকে সে যুক্তি হয় যে বায়োলজিক্যাল কারণে সে 5 ঘন্টা দিচ্ছে, কিন্তু বারবার তারা এই নারী কেন্দ্রিক যে ঘটনাগুলো তুলছেন, আবার একজন তুলছেন, অর্থাৎ নিচের ছোট নেতারা তুলছেন, বড় নেতা তিনি আবার এটাকে বাতিল করে দিচ্ছেন। এইটা কি রাজনীতি কিনা? বাতিল করে দিচ্ছেন, তিনি তো বলছেন। আচ্ছা, বড় নেতা তো ধরেন, আজকেটা ধরেন আপনি, উনি অস্বীকার করেছে, আমি ধরে নিলাম। এর আগে যে আল জাজিরাকে বলেছে, সেটি আপনি কিভাবে অস্বীকার করবেন? এটা তা আমি যেটা মনে করি, জামাত ইসলামী যারা করেন তাদের মেন্টাল মেকআপটাই এরকম, মেন্টাল মেকআপটা এরকম। আপনি দেখুন না, তারা বলছে আল্লাহর, আমরা দীর্ঘদিন শুনেছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু তারা যখন বিদেশিদের সঙ্গে মিটিং করছেন তখন বলছেন প্রচলিত আইনে আমরা একটা দেশ চালাবো। পুরো দেশ সুদ ব্যবস্থার উপর চলছে। তারা যদি শাসন ক্ষমতা নেয়, যেটি ইসলামে হারাম, সুদ কিন্তু একদম হারাম, এবং এটি কিন্তু মানুষের যে ভয়াবহ অপরাধ যেগুলো, তার মধ্যে না, সুদ হলো 1 নাম্বার, মানে এটা কখনোই হালাল হবে না আর কি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। তো তাহলে এর কীভাবে এই ব্যবস্থা করবে? অনেক জটিলতা আছে, অনেক কিছু আসলে এগুলো ক্লিয়ার করা উচিত, ভালোভাবে ক্লিয়ার করা উচিত। আমি কি ইসলামী শরিয়া আইন চাই, আমার দল কি সেটি চায়? আমি এক আল্লাহ বিশ্বাস করি, সৃষ্টিকর্তা একজন, তাই না? আমরা 3জনই মুসলমান, আমরা সেটি বিশ্বাস করি। আবার যারা
শত শত সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তাদের একজন কিন্তু নমিনেশন দিছে। এই হ্যাঁ, এটা যে মানে কৃষ্ণ যদি নন্দী। সনাতন ধর্মের কেউ নমিনেশনই পায় তো সেখানে একজন নারী না, কৃষ্ণনন্দী সাহেব এটি নমিনেশন পেয়েছেন। তিনি কিন্তু শত শত ঈশ্বরে বিশ্বাস করেন, হিন্দুদের কিন্তু অনেক ঈশ্বর, কিন্তু জামাত ইসলামী কিন্তু জামাত ইসলামী না, আমরা যা মুসলমান আমরা কিন্তু এক আল্লাহ বিশ্বাস করি, আমাদের সৃষ্টিকর্তা একজন, আমরা সেটি বিশ্বাস করি। অনেক অনেক বিষয় আছে, এগুলো ক্লিয়ার হচ্ছে না। তবে একটু আগে যেটা আমি বললাম আর তারপর ধরুন বাংলাদেশের ভোটার সংখ্যা কিন্তু পুরুষের চেয়ে মহিলাদের কত জানি একটু বেশি, কিন্তু একটু বেশি আছে, কিন্তু একজন নারীও কিন্তু নমিনেশন পেলেন, আবার নারীরা ভোট চাচ্ছে বিভিন্ন জায়গায়। এখানেও তাদের যুক্তি আছে যে ওনারা প্রিপেয়ার করতে পারেনি, এখানেও সে কনফারেন্স করছে আর কি, যে তারা নারী সব যদি MP হওয়ার কনফারেন্স মতো করে, নারী- এটা তো আওয়ামী সংস্কৃতি এরকম ছিল, বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করতো, জালিয়াতি করতো, মাস্তানি করতো, তখন বলতো যে না এরা কি যেন বলে, এটা আমাদের আসল লোক নেই, এসে আশ্রয় নিয়েছে। তো এইটি বললে আমি যদি যে অপরাধ করি বা কেউ যদি অপরাধ করে তা যদি আমি স্বীকার না করি তাহলে তো হবে না, কনফেস করার কিছু নাই। তো জামাত ইসলাম তো এই যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে সব দলগুলো যে পুরনো 1941 সালে, আওয়ামী লীগ কিন্তু পরে হয়েছে, বিএনপি তো আরও অনেক পরে হয়েছে, এনসিপি তো আমি জানি না এখন 2 বছর হয়নি বোধহয়, তাই না? বাংলাদেশের না শুধু উপমহাদেশের জামাত ইসলামী খুবই পুরনো দল। তখন তো বাংলাদেশের শাখা ছিল, এখন যেটা বাংলাদেশ সেখানে তো শাখা ছিল জামাত ইসলামের। হ্যাঁ, তো পুরনো দল তো এটা, মানে তো এগুলো বাদ দিয়ে আমরা যে গণতন্ত্রের পক্ষে যারা লড়াই করেছে, বিএনপি, জামাত, আমার এনসিপির বন্ধুরা যারা নতুন দল করেছে তারাও তো সম্মুখ সারিতে ছিল। সবাই মিলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আমরা চেষ্টা করা উচিত। কারণ আবার যদি স্বৈরাচার ফিরে আসে, আবার যদি দুর্বিনীত, তাহলে কিন্তু আবার দুর্বিনীত শাসন আসবে। আজকে আরেকটা বক্তৃতা আমি শুনে আসলাম এই মুহূর্তে, কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা বোঝার উপায় নেই। যেমন জামাতের আমির সাহেব চিটাং গিয়ে বলেছেন যে আপনাদের এই মাটির সন্তান কর্নেল অলি আহমেদ, তিনি নাকি স্বাধীনতা ঘোষণা করছে। আমি এই মতো দেখে আসলাম। হ্যাঁ, এটার কারণ হলো যে কর্নেল অলি আহমেদ নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় কথা বলার সময় এটা বলতে চান যে যখন জিয়াউর রহমান আই রিভলভ বলেছেন তখন তিনি খুব কাছাকাছি ছিলেন, মানে জিনিসটা হলো যে তিনিও এই ঘোষণার সাথে ছিলেন। কীভাবে ঘোষণার সাথে ছিলেন? কাছাকাছি থাকলে ঘোষণা হয় ভাই? এগুলো হাস্যকর কথা বলে বরং উনি নিজেকেই ছোট করেন আমি মনে করি। এমনি উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার জোটে যাওয়া নিয়েও কিন্তু প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করতে চায় যে উনি না, প্রশ্ন কেন, হিস্ট্রি আছে। আপনি 2000 এর নির্বাচনের হিস্ট্রি আছে, তো উনি পদত্যাগ করে ফেললেন বিএনপি থেকে যে জামাত ইসলামীর কারণে। হ্যাঁ, এখন ধরেন আমরা বলতে চাই, অনেকেই বলে সকল অন্যায় আমরা এই কথাটি বলে কি বলে যে একটা জাস্টিফাই করতে চাই যে পলিটিক্স শেষ বদল কিছু নাই, পলিটিক্সের শেষ কথা থাকতে হয় আমি মনে করি। এটা একটা ভুল প্রচারণা না, শেষ কথা নাই না, আমি তো বললাম যে এটি কি আপনার সকল অন্যায় জায়েজ করা হয়, কিন্তু এটা ঠিক না। পলিটিক্সের শেষ কথা থাকা উচিত, নীতি, নৈতিকতা, মানবিকতা সবকিছু থাকা। ফরিদুল হকের কাছে আসবো আমি, ইলিয়াস খান আপনার কাছে। জামাতের আমির তিনটা খুব যুক্তি দিয়েছেন যে একদম স্পেসিফিকভাবে তারা যুবকদের কথা বলছেন। যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ আমাদের হাতে তুলে দেব। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লা ও হাঁ ভোট দিন। রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামাত। এগুলোর সাথে তো নিশ্চয়ই আপনারাও একমত, তো আপনারা জোটে আছেন। হ্যাঁ, এগুলোর সাথে তো একমত না হওয়ার কোনো কারণ নেই। মানে বাংলাদেশের পুরনো রাজনৈতিক দল, পুরনো নেতারা যখন ফ্যাসিস্টকে হটাতে পারেনি, তখন একদল তরুণদের নেতৃত্বেই ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত লড়াই হয়েছে। এবং তরুণরা অপেক্ষাকৃত বেটার ফিউচার দেখতে পারে, অপেক্ষাকৃত বেটার করতে পারে, নেতৃত্ব দিতে পারে। সেটার অনেকগুলো উদাহরণ বাংলাদেশে আছে, সারা পৃথিবীতেই আছে। তার মানে এটা না যে একদম ধরেন পুরনোদের নেতৃত্ব লাগবে না, ব্যাপারটা তা না। সো তরুণদেরকে এগিয়ে আসতে হবে, না হলে যেই অচলায়তন তৈরি হয়েছিল সেই অচলায়তন ভাঙবে কিভাবে? কারণ আপনি খেয়াল করে দেখেন যে একটা উদাহরণ দিলে এটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচনী যে যাত্রা, মানে নির্বাচনী যে কার্যক্রম যখন শুরু করছে,
আমি খুব অপেক্ষা করছিলাম, যেহেতু দীর্ঘ সময় পরে তারেক রহমান সাহেব দেশে এসেছেন, তো নতুন কিছু দেখতে পাবো, আলাদা ধরনের একটা নতুন বিএনপি দেখতে পাবো, এটা খুব আশায় ছিলাম। কিন্তু আমি ওই জায়গাতে খুব হতাশ হয়েছি, নতুন কিছু আমি দেখতে পাইনি এখন পর্যন্ত। সেই পুরনো বিএনপিরই একটা নিউ ফেসের ভার্সন, কিংবা বিএনপি যে সমস্ত জায়গাতে ক্যান্ডিডেট সিলেক্ট করেছে, এতে বোঝা যায় যে তারা আসলে নতুনদেরকে কতটুকু জায়গা করে দিতে প্রস্তুত। ইভেন ধরেন ৪৫ জন ক্যান্ডিডেট, এর ভেতরে সম্ভবত ৪৩ জনই বিএনপির, যাদের খেলাপি ঋণের পরিমাণ ৫,০০০ কোটি টাকার উপরে। হয়তোবা খোঁজ নিলে মিডিয়া বের করতে পারবে যে ওই ৪৫টা কিংবা ৪৩টা আসনের ভেতরে হয়তো ৩০টাতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, যাদেরকে বিএনপি দল থেকে বহিষ্কার করছে, তারা হয়তো খেলাপি না। তার মানে আসলে বিএনপি কাদেরকে জায়গা করে দিতে চায়? সেই পুরনো সিস্টেম, পুরনোদেরকে। পুরনো মানে হচ্ছে সে শুধু বয়সে পুরনো না, আওয়ামী লীগের নেতা না, বিএনপির নেতা। আমি বয়সে পুরনোর কথা বলছি না, আমি বলছি যে সেই পুরনো ধ্যান, পুরনো ধারণা, মানে নতুনকে ধরেন স্বাগতম জানানোর যে ধরেন জড়তা কিংবা ধরেন যে কনজারভেটিভনেস, সেইটা বিএনপির মধ্যে দেখা গেছে। আর চাঁদাবাজির ব্যাপারে ধরেন এগুলো তো আলাদা করে বলার কিছু নাই। আমরা জানি যে বাংলাদেশের পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে কিভাবে চাঁদাবাজি থেকে শুরু করে ব্যাংক লুট পর্যন্ত সবটা হয়। এগুলো কাদের, মানে কারা দখল রাখতে পারে, কারণ ওই মাসল পাওয়ারের পলিটিক্সটা কারা করতে পারে, এটা বাংলাদেশে জানে। আমি জাস্ট এখানে একটা ছোট্ট রিপোর্ট, আজকে যে একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট সার্কুলেট হয়েছে, এটা একটু এখানে উল্লেখ করতে চাই। কারণ যেভাবে হয়, যে ফ্রেমিংগুলো এমনভাবে হয় যে অ্যাজ ইফ বাংলাদেশটা ধরেন মনে করেন যে আমরা গত ১-১.৫ বছরে সব খেয়াল করছি যে যা কিছু ঘটে সব কিছুর পেছনে এনসিপি আছে, এরকম একটা জিনিস কিন্তু আমাদেরকে প্রতিদিন এই ট্রমা নিয়ে কাটাইতে হয়। কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং রিপোর্ট, টিআইবির একটা গবেষণায় এসছে ৬০০র মতো সহিংসতার ঘটনা ঘটেছে, রাজনৈতিক সহিংসতা, যার ৯১% বিএনপি দ্বারা সংগঠিত। টিআইবি বলতেছে, এটা আমাদের কথা না, টিআইবি বলতেছে। এখন টিআইবিকে আপনি রিজন করেন, সেটা অন্য ব্যাপার। এটা মিডিয়ার মাধ্যমে আমরা জানছি, আমরা টিআইবির কাছ থেকে সরাসরি জানি, টিআইবি মিডিয়াকে জানিয়েছে। তার মানে এখানে আওয়ামী লীগও একটা পার্সেন্ট, মনে হয় 14% না কত, মানে 7% না কত পার্সেন্ট জড়িত। মজার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ধরেন মানে পুরনো রাজনীতির ভেতরে যখন আপনি পাওয়ারে আসেন কিংবা নেক্সট টু পাওয়ার, পলিটিক্যাল পাওয়ারটা হচ্ছে ওইটাই হচ্ছে ধরেন এই যে যারাই সহিংসতাটা করলেন, 500-র উপরে সহিংসতা যারা করলেন, এনারাই কিন্তু 2 বছর আগে ধান খেতে ঘুমাইছে, এনারাই কিন্তু বাড়ি ঘরে যেতে পারে নাই, এনারাই ধরেন ঢাকা শহরে ধরেন পাঠা উবার চালাইছে, কেউ রিক্সাও চালাইছে, এনারাই কিন্তু চালাইছে। যেমন আমি অনেক মানুষকে চিনি, বিএনপি করতো, ঢাকায় এসে হয়তো বা ধরেন কোনো একটা ছোটোখাটো কাজ করতো। একজনের ব্যাপারে সেদিন শুনলাম এরকম, সে একটা গাড়ি কোনোভাবে ধারটার করে গাড়ি কিনে উবার চালাইতো, যেই 5ই আগস্ট ঘটে গেছে গাড়ি বিক্রি করে দিয়ে এলাকায় চলে গেছে, এখন সে নাকি কয়েক কোটি টাকার মালিক। তার মানে এই যে এখানে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, রেন্ট সিকিং ইকোনমি আছে, যে পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করা, মাসল তৈরি করা, এখান থেকে আসলে মানে মানি উৎপাদন হয়, ওই মানির ভাগবাটোয়ারা বিভিন্ন জায়গাতে আছে। এইটাই আসলে চাঁদাবাজি হয়েছে, এটা একটা রেটরিক, কিন্তু এটার একটা বড় লম্বা ব্যাখ্যা আছে। সো এই জায়গাগুলোর সাথে তো ধরেন মানে ওই রাজনীতি যদি আমাদের করতে হয়, জায়গাগুলোর সাথে তো দ্বিমত মানে থাকার সুযোগ নাই। আরেকটা পয়েন্ট, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে খুব ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। ব্যক্তিগত আক্রমণের আর একটা কারণের জায়গা আমি এই যে এটার সাথে রিলেটেড, এই জন্য আমি এই পয়েন্টটা এখানে বললাম, সেটা হচ্ছে আপনি যদি পুরনো কাঠামোর মধ্যে থাকেন, বাংলাদেশটাকে যদি পুরনো কাঠামোর মধ্যে পুরনো ধ্যান ধারণা নিয়ে পুরনোভাবেই রাজনীতি করতে চান, পুরনো মানে হচ্ছে যে বিফোর 5th আগস্ট আর আফটার 5th আগস্ট, বাংলাদেশের হিস্ট্রি তো 2টা, এটা তো এক না, এটাকে আপনি পেছনে নিতে পারবেন না চাইলেও। 5th আগস্টকে ডিঙিয়ে আবার পেছনে বাংলাদেশকে নিয়ে যাবেন, যারা এটা করতে যাবে তারা বারবার মানে বিপদে পড়বে। সেটা যদি আমিও করতে চাই, আমি এত বড় বড় কথা বলছি, আমিও করতে চাই, কারণ এর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের মনোজগতের একটা বিরাট বড় পরিবর্তন হয়ে এসেছে। বাংলাদেশের সাধারণ মানুষ পলিটিক্যাল এজেন্সি খুঁজে পেয়েছে, এজেন্সির কারণেই বাংলাদেশের মানুষ আপনার ধরেন গণভবন গিয়ে দখল করছে, পার্লামেন্ট ভবন গিয়ে দখল করছে, আপনার এই কি বলে এই প্রাইম মিনিস্টার অফিস দখল করেছে, এখানে তাদের একটা পলিটিক্যাল এজেন্সি তৈরি হয়েছে। এখন এই পুরনো কাঠামোটা ঠিক রেখে আপনি যখন রাজনীতিটা করতে চাইবেন, তখন ব্যক্তিগত আক্রমণই আপনার কাছে আসবে। যখনই আপনি এই কাঠামোর বাইরে আসলে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবেন, তখন রাজনীতি হয়ে যাবে পলিসির ইয়ে। দেখেন, আমরা একটা ইশতেহার দিয়েছি, এটা নিয়ে খুব বেশি আলোচনা কেউ করছে না, কেন আলোচনা করার মতো ওই আমি করবো, আমি এই ইশতেহারকে আসবো, কারণ কালকে বিএনপি
ইশতেহার আছে এবং ইশতেহারে বেসিক্যালি আপনাদের দুটো লাইন নিয়ে খুবই আলোচনা করবো, যেটি বেশিরভাগ মানুষের কাছে সম্ভবত পৌঁছায় নাই বা আপনারা পৌঁছাইতে পারেননি। ইলিয়াস খান, আমি ওই বাক্য দুটি বলে রাখি যে এই প্রথম একটা দল সামরিক বিষয়গুলো প্রবেশ করেছেন এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছেন। যারা আমরা সামরিক বিষয় বুঝি তারা তো বলি, আর সবচেয়ে বেশি বলেছেন যারা সামরিক বিষয় বোঝেন না তারা আমরা বলি। আর এছাড়া এই যে শেষে যে আলোচনাটি করলেন যে জামাত ইসলামীর জায়গা থেকে, ওনাদের জায়গা থেকে পুরনো রাজনীতি, এই আলোচনাতে পারবো। আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিটের বিরতি নিচ্ছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। ফরিদুল হকের কাছ থেকে শুনছিলাম জামাতের বক্তব্যটা, জামাতের আমির, এটা খুবই দারুণ বক্তব্য, মানে খুব দ্রুত এটা নিয়ে নেবে। রাজার ছেলে রাজা হোক, এটা তারা চান না। রাজার ছেলে রাজা হোক, আরো কয়েকটা বলি, রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামাত। তারপর ওই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে হাদিয়া বা ডোনেশন নামের শব্দ প্রচলিত আছে। তো চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লা ও হাঁ ভোট দিন, এই জায়গাগুলো যেমন আছে, এর সঙ্গে একই জিনিস আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই। সেটি ফরিদুল হক খান বলেছেন, এটি হলো একদম তাত্ত্বিকীয় এখানে যে 45 জন প্রায় 43 জন বিএনপির প্রার্থী আছেন, তারা ঋণ খেলাপি, এবং এরকম একজন প্রার্থী কুমিল্লায় হাসনাতের বিপরীতে তিনি শেষ পর্যন্ত প্রার্থিতা হারিয়েছেন, ফখরুল হাসান মুন্সি, এবং একই রকমের একটা ঘটনা আজকে হয়েছে মঞ্জুরুল হাসান মুন্সি। তিনি কিন্তু সেখানে 3বার বা 4বারের নির্বাচিত। আরেকটা হলো যে এই কিছু আজকে নাহিদ ইসলাম, তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইয়ুম, তার নামে এম এ কাইয়ুম, তার নামে করেছেন যে তিনি ভানুয়াতু নামে একটা দেশের নাগরিক, দ্বৈত নাগরিক, সেই জায়গায় তার প্রার্থীতা বাতিল করার জন্য। আমি জানতে চাই যে এটা কি নির্বাচনী আইনকে আপহোল্ড করা, নাকি এটাও নির্বাচনের একটা কৌশল, যেখানে এনসিপি আগাচ্ছে কখনো, বিএনপি এগিয়েছে তার আগে কিছু ঘোষণা। যে বিষয়টি ঘটেছে, যদি তিনি সত্যিই ভানুয়াতির নাগরিক হয়ে থাকেন, সেটি যদি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এটা ক্রিস্টাল ক্লিয়ার, এটা হওয়া উচিত আমি মনে করি। আর ঋণ খেলাপির যেটি বলেছে, যদি প্রকৃত ঋণ খেলাপি হয়, যেহেতু তারা এই পর্যন্ত এসছে, তারপর যদি ঋণ খেলাপি হয়, ব্যবসা করলে কিন্তু খেলাপি হতেই পারে, বাট এটা তো টাকা মেরে দেওয়া না, যে আমি টাকাটা মেরে দিলাম। আমি ধরুন 10 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করলাম, সাপোজ, সেটা রিশিডিউল হলে কোনো সমস্যা নাই, যেমন আমি ধরুন আমি এইটা সময় দিতে পারবো না, ব্যবসায় লস করলাম আমি, ইট ডাজ নট মিন যে আমি এই টাকাগুলো মেরে দিয়েছি, তা কিন্তু না। বাট তারা তো এই পর্যন্ত এসে, তারপর যদি কারো অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কোনো অসুবিধা নাই তো। এবং ভাই যেটি বলেছে যে 5ই আগস্টের আগে রাজনীতি, যথার্থই বলেছেন, সেই রাজনীতি বাংলাদেশে আর চলবে না কিন্তু। কারণ এবার যারা আন্দোলন করেছে, এই যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করে, বিশেষ করে তরুণ সমাজ যারা, তাদের বয়স ধরুন 17 থেকে 25 বা 27 এই পর্যন্ত, এরা কিন্তু দীর্ঘদিন রাজনীতি করবে বা রাজনীতি সচেতন থাকবে। আমি এমপি হয়ে, আমি মন্ত্রী হয়ে যা কিছু করব, সেই বাংলাদেশ কিন্তু আমরা আশা করতে চাই কোনোদিন দেখব না। যদিও আমরা কিছু কিছু বিষয়ে হতাশ হয়েছে, তিনি বলেছেন যে যা কিছু ঘটে রাষ্ট্রে সব দোষ এনসিপির উপর পড়ে, বাট এই আন্দোলনে তারা এনসিপির সদস্য কিনা যায় না, যদিও সেই উপদেষ্টা সাহেব এনসিপিতে জয়েন করেছেন সম্প্রতি পদত্যাগ করে। শেখ হাসিনার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা কামাই করেছে, তার যে এপিএস ছিল তার নামে কিন্তু 100 কোটি টাকার অভিযোগ এসছে, কতটুকু প্রমাণ হচ্ছে কিনা আমি জানি না, বাট অভিযোগ তো এসছে, এটা তো আমরা মানে যেটা দেখা যায় যে তার দক্ষতা ও তার এপিএস এর দক্ষতা ওই পিয়নের চেয়ে অনেক দ্রুত, 2-3 মাসের মধ্যে এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। তারপরে এই গুলশান আপনার অফিসের পাশে ঘুষ, অর্ধেক ঘুষের টাকা বা নিজেকে সেভ করার জন্য এমপির হাজব্যান্ড টাকা দিয়েছে, বাকি অর্ধেক নিতে আবার এসছে। আমরা তো তরুণদের কাছে এগুলো প্রত্যাশা করিনি, এগুলো হয়তো আলো এসছে, বাকিগুলো আমরা জানি। এটা এনসিপি থেকে বলেছে যে রিয়াদ এবং সম্ভবত মেহরিমা, এদের দুজনকেই এক ধরনের ট্র্যাপে ফেলানো হয়েছে, এটা এনসিপি থেকে বলা হয়েছিল আর কি। ট্র্যাপে কীভাবে ফেলেছে? তো বাসায় গিয়েছে না তারা?
কেন গিয়েছে? ওই ভদ্রলোক তো আওয়ামী লীগের এমপি হাজবেন্ড, সেখানে তো এনসিপির লোকের যাওয়ার কথা না। সোফার আই নো, আমি জানি না এনসিপি কী বলেছে। আপনি বলেছেন যে তারা দাবি করছে ট্রাপে ফেলেছে। যাই হোক, আমরা আশা করতে চাই, ভালো কিছু আশা করতে চাই, কারণ আমরা 69 গণ অভ্যুত্থানের পর 71 মুক্তিযুদ্ধের পর আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, আমাদের প্রত্যাশা ছিল সাম্য, কিন্তু আমরা কিন্তু কিছুই দেখিনি, আমরা কিন্তু কিছুই পাইনি। আমরা দেখলাম যে আমাদের গণতন্ত্র হত্যা করা হলো একদম অল্প সময়, কয়েক মিনিটের মধ্যে, আমরা সবসময় বলে থাকি। এবং সর্বশেষ 90-এর গণ আন্দোলনের পরও কিন্তু আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এবার বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হবে, এই বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হবে, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ব্যক্তিরা ভিসি হবেন, কলেজগুলোতে নির্বাচন হবে, কিন্তু তারপর থেকে কিন্তু আর হয়নি। তারপর গণতান্ত্রিক সরকার 2-3টা এসছে। আরেকটি যেটা আলোচনায় আসছিলাম যে জামাত ইসলামী বেশ জোর গলায় বলছেন যে আমি আমার এই কথাটা শেষ করি। কিন্তু এবার আমরা একটু আশা করতে চাই, যদি অনেকে সমালোচনা করে বলেন যে সবসময় ছাত্ররা টেবিলে ফিরে গেছে, এবার তারা সচিবালয়মুখী হয়েছে, সেটাও ভালো, তাদের ব্যাখ্যা আছে যে আমরা যদি ক্ষমতার অংশীদার হই তাহলে হয়তো আমরা কিছু জিনিস ঠিক করতে পারবো। যেমন বলে যে 71-এর পর টেবিলে ফিরে গেছে, 90-এর আন্দোলনের পর আমরা টেবিলে ফিরে গেছি, এবার সবাই সচিবালয়মুখী হয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যমুখী হয়েছে, এবং এমন একটা জনগোষ্ঠী গড়ে উঠছে। এই যে আপনার অফিসের পাশে একটি কলেজ আছে, তারা বললো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাই, রাতারাতি এই পুরো ঢাকা 5 দিন বন্ধ করে রাখছে। সচিবালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে হামলা করার চেষ্টা করেছে, তারা পরীক্ষা দেবে, অটো পাস করে যাবে। তো এটা তো আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি এই ছাত্রদের এত স্যাক্রিফাইস, এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে এত বড় ঘটনা কিন্তু নাই, এত প্রাণহানি হয়নি কিন্তু কখনো। যেমন 90-এর গণ আন্দোলন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন ছিল, আর এবার আন্দোলন কিন্তু প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে গেছে। আপনার ভাই গিয়েছে, ভাইকে দেখার জন্য আপনি গেছেন, আপনার নাতি গিয়েছে, আপনার সন্তান গিয়েছে, তাদের সাথে আপনিও আন্দোলনে যোগ দিয়েছেন। মারা বের হয়ে এসেছে, বোনরা বের হয়ে এসছে, এবং গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, বাজার, সব জায়গায় কিন্তু মানুষ আন্দোলন করেছে কোনো না কোনোভাবে। আমাদের যে ভাইরা বিদেশে আছেন, তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। এটা কিন্তু বিরাট চাপ ছিল, বিশাল চাপ। সুতরাং এবার আমরা হতাশ হতে চাই না। আমাদের যে তরুণ বন্ধুরা যারা, ভাই যদি বলছে তারা নেতৃত্ব দিয়েছে, অবশ্যই নেতৃত্ব দিয়েছে, কিন্তু অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু বিএনপির, জামাতের, এবং যে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে 15.5 বছর ধরে, তারা কিন্তু অনেক কষ্ট করেছে, অনেক চেষ্টা করেছে। সবাই মিলে আমরা দেশটা গঠন করি। আমরা এই কথার যুদ্ধ, বাকযুদ্ধ না চালিয়ে, অশ্লীল কথাবার্তা পরস্পরের বিরুদ্ধে না করে, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি সে পিছনের দিকে না গিয়ে আসলে আমরা পজিটিভ পলিটিক্স করি সবাই মিলে একটু দিই। এখনও আমাদের এই স্বাধীনতা 54 বছর পরেও আমাদের প্রশ্ন শুনতে হয়, ভোটটি কি ঠিকভাবে হবে কিনা, ভোট আদৌ দিতে পারবো কিনা। আপনি এইটা একদম কনক্লুশন টেনে দিয়েন না, তার আগে আরেকটা সাবজেক্ট আছে, তারপর আবার আপনি কনক্লুশনে যান। ওই যে রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামাতের কি রাজার ছেলে রাজার হওয়ার মতো কোনো ঘটনা জামাতের মধ্যে ঘটে নাই কিনা? কারণ দেখে তো এমপি সাহেব দেওয়া হয় যে মীর কাসেম আলী সাহেবের ছেলে নমিনেশন পেয়েছেন, সাইদি সাহেবের 2 ছেলে নমিনেশন পেয়েছে, অন্য যোগ্য লোক ছিল না জামাত ইসলামের। এই যে পিরোজ সাইদি সাহেবের 2 জন ছেলে, আর আমি এই মুহূর্তে উদাহরণ ভুলে গেছি, উনি হয়তো বলতে পারবেন, এরকম তো হয়েছে। আর তারেক রহমান সাহেব তিনি তো রাজার ছেলে হিসেবে আসেনি, তিনি একদম, আপনি তো জানেন দীর্ঘদিন আপনি বিএনপি বিট কাভার করেছেন, তিনি একজন বিএনপির সদস্য থেকে এই পর্যন্ত এসছেন, দীর্ঘদিন পলিটিক্স করেছেন। তিনি কোমর ভেঙে তারপর কোমর সোজা করে দাঁড়িয়েছেন তো। এবং যদি তুলনা করে, এটা হয়তো উদাহরণ দেওয়া কতটুকু ঠিক হবে বুঝি না, সারা পৃথিবীতে এই চিত্র তো আসে, জর্জ বুশের ছেলে জুনিয়র জর্জ বুশ প্রেসিডেন্ট হয়েছে না, এটা তো হয়েছে। রাজীব গান্ধী সেদিন দিলাম, ইন্দিরা গান্ধী হয়েছে, রাজীব গান্ধী হয়েছে, জওয়াহরলাল নেহরু বাবা ছিলেন, এরকম তো হয়েছে। এই যে মমতা ব্যানার্জি ভাইয়ের ছিল, এখন ওয়েস্ট বেঙ্গলে বোধ হয় শ্রীমাবু বন্দরনায়ক হাজব্যান্ড প্রেসিডেন্ট ছিলেন। এটা তো সারা পৃথিবীতে হচ্ছে ভাই, এটা তো এভাবে দেখার সুযোগ নেই, বা যেভাবেই হোক কাজটি ভালো করে কিনা সেটি দেখার বিষয়, রাষ্ট্রটি ভালোভাবে চালান কিনা সেটি দেখার বিষয়। এখন এটি বলে আমি যদি পয়েন্ট যোগ করতে চাই নির্দেশের সঙ্গে, সেটি এখনো সম্ভব বলে আমি মনে করি না, কারণ মানুষ এখন অনেক সচেতন। ইভেন গ্রামের যে মানুষ, তারা আপনার আমার চেয়ে কিন্তু বেশি সচেতন। এই অর্থে
তারা কিন্তু প্রচুর সময় পায় পত্রিকা পড়া, টেলিভিশন দেখা। গ্রামে এত সুন্দর দৃশ্য আমি গেলে দেখি, চার দোকানে চা খাচ্ছে, গল্প করতেছে, এই টেলিভিশন দেখতেছে, পেপার পড়তেছে, অফুরন্ত সময় মানুষের। সুতরাং ওই আবারও আমরা সেই পুরনো কথায় ফিরে যাই, আসুন আমরা সবাই মিলে দেশটি গঠন করি আবার ভালোভাবে। আমি আবার বিরতি নিচ্ছি আপনার এখানে কনক্লুশন, কিন্তু আবারও আমাকে ব্যাক করতে হবে, কারণ হলো যে দুই তিনটি বিষয় আছে। এটা আলাম ইশতেহার নিয়ে এই পর্যন্ত একমাত্র এনসিপি সম্ভবত ইশতেহার ঘোষণা করেছে। আগামীকালকে মানে আজকে বিএনপি ইশতেহার ঘোষণা করবে। এনসিপির ইশতেহারে কি আছে এটি নিয়ে একটু আলোচনায় যাব, এবং এনসিপির ইশতেহারের দুটো বিষয় আমরা একটু আলোচনা তো রাখি, আপনার সাথেও ইয়ে করি। তারা সম্ভবত সামরিক বিষয়টা এটা যুক্ত করেছে। আমরা অন্যান্য সময় সামরিক বিষয়ে এক্সাক্ট লাইনটিকে আমি বলছি যতটুকু আমি জানি, তারপর তো উনি বলছে সেটি হলো যে তারা একটা ড্রোন ব্রিগেড করার কথা বলছেন, এবং 30,000 যুবককে এক ধরনের কি ব্রিগেড, ড্রোন ড্রোন ব্রিগেডটা ওয়ার্ল্ডের মধ্যে এটা এখন নতুন ইয়ে, ড্রোন ব্রিগেড আর কি, যেমন ট্যাঙ্ক ব্রিগেড থাকতে পারে সেরকম ড্রোন ব্রিগেড। আর একটা লেটেস্ট টেকনোলজি, এটা তো হতেই হ্যাঁ হবে, হতেই পারে, কিন্তু বেসিক্যালি হলো অন্য সময় আমরা অন্য দলের যে ক্ষেত্রে বিমান বাহিনীর সঙ্গে তো চায়নার মধ্যে একটা চুক্তি হয়েছে। না, চায়নার না, শুধু ইউরোপের সম্ভবত, ইউরোপের না, ড্রোন নির্মাণের চুক্তি হয়েছে চায়নার সঙ্গে। না, বিমান নিয়ে সম্ভবত অন্য আরো দেশেরও চুক্তি হয়েছে, হ্যাঁ যতটুকু আমরা জানি। দেখেছি তুরস্কের সঙ্গে, এই হ্যাঁ, তুরস্কের সাথে ইয়েতে এই জায়গাটা অন্য দুই সরকার দলকে চলে যাওয়ার 10-12 দিন আগে এই চুক্তিটি হচ্ছে। এটা আপনি আলোচনায় আইনেন, আমি আগে শেষ করি। ঠিক আছে, আমি শেষ করি। সেটি হলো যে এইটা অন্য দুটি বড় দলের ইশতেহারে কতটুকু থাকবে, আর সবচেয়ে বড় কথা হলো যে এটা এই কারণে বলা হচ্ছে, এটা খুব টু মাচ কানেক্টেড উইথ যে আমরা যে সভার্নিটি বলি, ভারতের আধিপত্যবাদ বলি, এই লাইনগুলোর সাথে খুব টু মাচ কানেক্টেড। সেই জায়গাতে বাংলাদেশের কি করা উচিত বা কি ইয়ে করুক একটা, আর দুইটা হলো প্রেস সচিব একটা মজার কথা বলছেন, 18 মাসে বাংলাদেশ ভারতের মিডিয়ার মিস ইনফরমেশনের সাথেই বাংলাদেশ লড়াই করে নাই, মানে বাংলাদেশ মাঠেই ছিল না, লড়াই করার কোনো সুযোগ নেই। ওরা মিস ইনফরমেশন শুধু আমাদের উপরে তারা তো বিরাট লস করেছে, আমি পরে বলবো। ছোট্ট একটা বিরতি নিব, তারপর আলোচনা আসবো। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরোর। যে কথাটা বলছিলাম ফরিদুল হক আপনার কাছে, আর প্রথম আপনি একটু আমাদেরকে বলেন যে আপনাদের ইশতেহারে আপনারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো সব পুরোটা জানতে চাচ্ছি না, যে কোন জায়গাটায় রাখবেন, এবং ইতিমধ্যে আপনাদের ইশতেহারের 2-3টা বিষয় খুব আলোচিত হয়েছে, সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি। আর এটির বিশ্লেষণ আমি ইলিয়াস খান আপনাকে বলি যে গত সপ্তাহে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা হাই অফিসিয়ালের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর হাই অফিসিয়াল মিটিং হয়েছে, এবং সেখান থেকে 2-3টা সিদ্ধান্ত এসেছে, বড় সিদ্ধান্ত। টার্কির সাথে তুরস্ক সম্ভবত এখানে বড় কিছু করতে যাচ্ছে, টার্কির সাথে এই ধরনের বেশ কিছু চুক্তি আছে। চায়নার সাথে পাকিস্তান চায়নার এক ধরনের বিমান তৈরি করছে, পাকিস্তান সেই বিমান কেনা। আর এই সব কিছু আসলে বাংলাদেশ সরকারের থেকে যতটা আমরা জানতে পারছি, পশ্চিমবঙ্গের মিডিয়া আমাদের আরও 3 গুণ জানাচ্ছে যে তারা খুবই টেনশনে আছে যে বাংলাদেশ এইসব বিমান টিমান কিনে কোথায় রাখবে, এগুলো নিয়েও আলোচনা আসে। এটা নিয়েও আলোচনা করবো। জি ফরিদুল হক, আপনার ইশতেহারে আসলে এই সামরিকের বিষয়গুলো কিভাবে মানে কতটুকু গুরুত্ব দিয়ে আনছেন, আর অন্যান্য দলের ক্ষেত্রে আপনারা কি মনে করেন? না, ইশতেহারে এই জায়গাটা ধরেন সিম্পল, এত জটিলভাবে না দেখা, এটা তো 2 লাইনের আমাদের সামরিক বিষয়টা, জাস্ট 2 লাইনের, আমাদের 36 নম্বর দফায়। আপনি যে কোনো, আমি জানি না এখন কি অবস্থা আছে, আমি ধরেন যারা 70-এর দশকে, 80-র দশকে, ইভেন 90-এর দশকে যারা সেনাবাহিনীতে জয়েন করেছেন, ঠিক আছে, তো জয়েন করার পর ওনাদের তো ট্রেনিং হয়। তো আর্মির ট্রেনিং কি? আর্মির ট্রেনিং তো যুদ্ধ প্রধানত। এবার যুদ্ধ করতে যা যা লাগে, মাথায় তো যুদ্ধ করার সময় ধরেন যেভাবে মানুষ রান্না করে, নর্মাল সময় নিশ্চয়ই সেভাবে রান্না করে না, তার মানে আর্মির রাঁধুনির ট্রেনিংও কিন্তু আলাদা, তাই না? তো যুদ্ধ যখন আপনার মাথায় একটা ছায়া যুদ্ধ মাথায় নিয়ে আপনি ট্রেনিং করেন, তখন যুদ্ধ থাকা মানে আপনার একটা প্রতিপক্ষ থাকে। তাহলে বাংলাদেশ যে ভূখণ্ডের মধ্যে আছে এবং যে বৈশ্বিক বাস্তবতার মধ্যে আছে, যদি আপনি 1 নম্বর প্রতিপক্ষ ধরেন, তাহলে প্রতিপক্ষ কে?
নিশ্চয়ই ইন্ডিয়া, এ ব্যাপারে তো ধরেন কোনো দ্বিমত নাই। কিন্তু আমাদের ডিপ্লোমেসি তো ওই প্রতিপক্ষ ক্যান্সেল করে সেটা অন্য আলোচনা, আমি ওই জায়গায় পরে যাচ্ছি। কিন্তু তার মানে হচ্ছে যে ইন্ডিয়াকে আপনি যখন প্রতিপক্ষ ধরে আপনি যখন সামরিক বাহিনী এবং সামরিক বিজ্ঞানের সূত্র অনুযায়ী আপনার সামরিক বাহিনীকে আপনি তৈরি করবেন, তখন জিনিসটা হচ্ছে একরকম। আর হচ্ছে যখন আপনি মনে করবেন যে আপনি ইন্ডিয়ার ছোট ভাই, ইন্ডিয়াকে দিয়ে আপনি দুনিয়া দেখতে চান, অথবা ইন্ডিয়ার সাপেক্ষে আপনি, তখন আপনার জিনিসটা আরেক রকম। তো আমাদের যেটা হয়েছে যে এটা একটা সময় পর্যন্ত ছিল, এখন পরবর্তীতে এটা কী হয়েছে আমি জানি না। আমি অনেক পুরনো অফিসারদের সাথে কথা বলে তারা তো বলছে আমাদের ট্রেনিং ছিলই যে আমাদের শত্রু হচ্ছে গিয়ে, আমরা জানতাম শত্রু হচ্ছে এরা, হ্যাঁ। কিন্তু এখন এইটা যদি আপনি দেখেন, এই জায়গাটা থেকে ধরেন ইন্ডিয়া সাইজে বড়, তাদের জনসংখ্যা বেশি, স্বাভাবিকভাবে তাদের ফোর্সেস বেশি। তাহলে আপনার যদি আপনার ইন্ডিয়ার সাপেক্ষে যদি আপনার সামরিক প্রস্তুতি নিতে হয়, তাহলে আপনার রিজার্ভ ফোর্স বাড়াতে সাপেক্ষে হবে। কি করতে, আমরা ইন্ডিয়াকে হারাবো না, হারানো না, আপনি প্রোটেক্ট করবেন আপনার Defensive? ল্যান্ডকে, আপনার ল্যান্ডকে মানে আপনি আমাদের প্রোটেক্ট কি হবে, করবেন। ডিফেন্সিভ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ডিফেন্সিভ। defensive। আপনি আপনার ল্যান্ড রিজার্ভ ফোর্স কেন, আপনি আপনার ল্যান্ডকে প্রোটেক্ট করবেন, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে এসেছে, সেটা হচ্ছে ইউএভি, সেটা হচ্ছে মানে একটা ড্রোন ব্রিগেড, আপনি যেটার কথা বললেন। সারা পৃথিবীতে যেহেতু এখন টেকনোলজি, মানে ধরেন যখন বিমান আবিষ্কার হয়নি তখনও তো যুদ্ধ ছিল, তখন তো আর ধরেন বিমান বাহিনী ছিল না। তো আপনি ধরে নেন যে এখন ড্রোন যেহেতু আসছে, এখন একটা ড্রোন বাহিনী হচ্ছে, আলাদা একটা ব্রিগেড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে ডগ ফাইট বিমানের থেকে শুরু হয়েছে, আকাশই চলে গেছে। এখন আকাশে ধরেন এটা মানব শূন্য হচ্ছে, ওই আকাশের ফাইটটাই থাকতেছে, কিন্তু এটা মানব শূন্য। তার মানে হচ্ছে যে হিউম্যান ক্যাজুয়ালিটি কমিয়ে আনার টেকনোলজিতে দিকে পৃথিবী আগাচ্ছে। তো আপনাকে তো পৃথিবীর যেদিকে আগাচ্ছে সেই দিকে তাল মেলাতে হবে। এই জায়গায় এই এটা নেওয়া মানে আপনাকে আপনার প্রোটেকশনের জন্যই এই জায়গাগুলো করতে হবে, সেই জায়গা থেকে এটা করা হয়েছে। একটা জিনিস হচ্ছে যে ইয়ে নিয়ে, এই মানে কি বলে, আমাদের ইশতেহার নিয়ে যে পরিমাণ আলোচনা হওয়া দরকার ছিল, এই আলোচনাগুলো তো আসলে হয়নি। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে, আজকে আমাদের ইশতেহার কমিটির যে সেক্রেটারি, সে ফেসবুকে হচ্ছে এইটা ইয়ে করেছে, আমি আসলে রিপোর্টটা পড়িনি। সেটা হচ্ছে যে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ছিলেন যে আমাদের খুব সিনিয়র সাংবাদিক কামাল ভাই ডেইলি স্টারে একটা রেসপন্স করেছেন, এবং ওইখানে আমাদের যে আমি চাইলে বের করে দেখাতে পারবো, 4-5টা পয়েন্টে সে আসলে দেখাইছে যে কামাল ভাই আসলে ইশতেহারটা পড়েন নাই, কিন্তু উনি রেসপন্স করে বসে আছেন। ওই যে সব দোষ এনসিপির, ওই টাইপের আর কি। মানে এনসিপি যেহেতু বলছে, খারাপই তো বলছে, ওরা তো আসলে করছে, এই টাইপের আর কি ব্যাপারটা। পড়েই দেখেন না, পড়েই ধরেন রেসপন্স দিয়ে বসে আছে, তাও আবার ইংরেজিতে লিখছে। এখন ধরেন বাংলাদেশে এই ধরনের মানুষ আছে, ইংরেজিতে যেহেতু লিখছে, ডেইলি স্টারে ঠিকই আছে, এই ধরনের ব্যাপারগুলো আসলে ঘটছে। কিন্তু আসলে হোয়াট এভার, তো বাংলাদেশে এইটা হচ্ছে বাংলাদেশের সংকটের জায়গাটা, যে আপনার ধরেন আমি একটা লাইন একটু পড়ি, তাইলে এটা সুবিধা হবে আমাদের বুঝতে। একটা লাইন পড়লে মানে এটা খুব গুরুত্বপূর্ণ, মানে কিভাবে ধরেন ন্যারেটিভটা তৈরি করা হয়। মানে ধরেন আমি জাস্ট একদম সময় নাই, আমরা ইলেকশনের কাছে যাব, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে আমার, জাস্ট 1 সেকেন্ড। এটা হচ্ছে 3 নম্বর দফায় উনি বলতেছেন যে আমরা ইনক্লুসিভিটির কথা এড়িয়ে গেছি, এই ধরনের কথা, সরি মানে উনি বলছেন, উনি দাবি করছেন আমরা ইনক্লুসিভিটির কথা এড়িয়ে গেছি। অথচ 3 নম্বর মানে আমাদের কিন্তু এটা 2টা পার্ট, একটা হচ্ছে 36টা একটা ধরেন শর্ট বুলেট দফা, এবং ডিটেলস আছে কিন্তু 84 পেজ টোটাল, বেশ বড়। তো 3 নম্বর দফায় কিন্তু আমরা একদম স্পষ্টভাবে বলছি যে ধরেন ধর্ম ও জাতিগত সংখ্যালঘুদের উপরে যে ধরনের নিপীড়ন হয়, মানবাধিকার কমিশনের একটা আলাদা সেল গঠন করার জন্য এই বিষয়গুলোকে যাতে তারা ডিল করতে পারে, এটা আমরা স্পষ্টভাবে বলি। এর বাইরে কিভাবে আর ইনক্লুসিভিটি হতে পারে, এই বিষয়গুলো আসলে আমরা এরকম অনেকগুলো জায়গায় আসলে উনি করেছে, কিন্তু এই আলাপগুলো হয়নি। এই যে একটা কারণ হয়তো বা আছে, অনেকেই মনে করছে যে এনসিপি তো ক্ষমতায় যাবে না, কিন্তু একটা জিনিস মিস করে যাচ্ছে যে এনসিপি একটা কম্পিটিটিভ জোটের মধ্যে আছে। না, ক্ষমতায় যাওয়া তো বিষয় না, না, ভালো কথা যদি বলে সেটা তো আমাদের না ভাই, এটার সাথে আরেকটা জিনিস আছে, আমি একটু এক লাইন এগিয়ে বলি। সেটা হচ্ছে যে এনসিপি তো একটা কম্পিটিটিভ জোটের মধ্যে আছে, এই জোট ক্ষমতায় যে যাবে না এটা তো এখনো বলা যাচ্ছে না। জোট যদি ক্ষমতায় যায় এবং এনসিপি যদি জোটের অংশ হিসেবে এনসিপি যদি যায়, অনেকটাই দুর্বলতা, কারণ আমরা পারসেপশন গঠন করে এনসিপি কিন্তু এটা বের করে আনার জন্য এনসিপি তো ভেতরে ফাইট দিবে। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি এই ফরিদুল হকের সাথে আংশিকভাবে আসলে একমত যে আমাদের মিডিয়ার অধিকাংশ আমরা যারা সাংবাদিকতা করি, আমরা খুব সহজ একটা পারসেপশন দিয়ে আমরা আলোচনা সারফেস লেভেল থেকে ইয়ে করি, এটার ভিতরে যাই না আমরা। অনেকে বল টেলিভিশনে যাওয়ার সুযোগ নেই, এই একটা লাইনও আবার এস্টাবলিশ করতে হবে।
অনেকে। সরি টু সে এনসিপি রিসার্চটা আমি পড়িনি, বাট না ঠিক আছে, যে দুইটি জিনিস নাই পড়তে শুনলাম, পারেন, কিন্তু একজন না পড়ে একটা লিখে দিবে, মন্তব্য করে এটা ফেলবেন। কোনো সুযোগই নেই। হ্যাঁ, বাট আর যে এক- দুইটা বিষয় আপনারা বললেন, এইটার সাথে অন্যান্যগুলোর চাপ কেমন হতে পারে বিএনপির আর ইয়ের? বিএনপি তারা কি বলবে জানেন, বাট এরা তো এটি খুব ভালো কথা বলেছে। ছোট দেশ বলে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারবো না, তা তো হওয়া উচিত না। আমি ছোট ভাই মনে করি উইন উইন সিচুয়েশন থাকতে হবে দুই দেশের মধ্যে। ভারত আমাদের বড় প্রতিবেশী, তারা যদি মনে করে আমরা সারা জীবন বাংলাদেশকে ডমিনেট করব, ৫ তারিখের পরে তাদের এই স্বপ্ন একদম শূন্য হয়ে গেছে। এটি না, আমরা আরেক কিন্তু বাস্তবতা। ভারতের এই স্বপ্নের আগেও 2-3 বার ভেঙেছি, কিন্তু আবারও ভারত সেই স্বপ্ন এখানে এস্টাবলিশ করেছে। এবং তাদের দুর্ভাগ্য আপনি দেখুন, পাকিস্তানের সাথে কদিন মধ্যে 6 দিন না 5 দিন যুদ্ধ হয়েছিল, হারছে খুব বাজে তারা ভাবে। কিন্তু খুব সাফার করেছে। এবং এটি কিন্তু চাইনিজ টেকনোলজি ছিল, আপনি জানেন, পাকিস্তানের হাতে। আপনি আর ওটা ছিল ফ্রেঞ্চ। আপনি রাফায়েল কি যেন আপনি যে কথাগুলো বললেন এনসিপির বিষয়ে যে বলেছেন, চায়নার সাথে তো আমাদের চুক্তি হচ্ছে বিমান বাহিনীর ড্রোন নির্মাণ, এবং আমি এনসিপির বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, এরকম একটা স্মার্ট আইডিয়া করেছে, ইটস ভেরি গুড। এবং আমাদের যারা পৃথিবীর অনেক দেশে আছে যে একটা বয়স আমি পর্যন্ত- ইলিয়াস ভাই, আমি জানতে চাই হলো আরো একটু ডিপ যে এটা সাস্টেইনেবল কিনা, যে সেটা হলো যে একটা অদ্ভুত ঘটনা আমরা দেখছি যে লাস্ট শেখ হাসিনা থাকার সময় এটা হয়েছে যে শেখ হাসিনা চেষ্টা করেছিলেন যে আমেরিকা আর চায়নাকে এক জায়গায় নিয়ে চলে আসতে, ইন্ডিয়া প্রশ্নে চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, হয়েছে কিনা জানি না, কিন্তু সে নির্বাচন কমপ্লিট করে ফেলেন। কিন্তু এবার তারপরে যেটা এখন সম্ভবত বাংলাদেশ হলো ওয়ান অ্যান্ড অনলি সেক্টর বা ওয়ান অ্যান্ড অনলি ক্ষেত্র যেখানে চায়না আর আমেরিকা এক হয়ে গিয়েছে। একটা জানি না কি বিভিন্ন কারণে জিওপলিটিক্যাল বিভিন্ন সিদ্ধান্তে একই রকমের অ্যাক্ট করছেন, এবং ইন্ডিয়া দুই ক্ষেত্রে soft. ইন্ডিয়া, সেক্ষেত্রে আমাদের ইয়েটা কি, আমরা কিসে ভুগবো, কিসে এই নির্বাচন হলে যদি জামাত ক্ষমতায় যায় বা বিএনপি ক্ষমতায় যায়, যেই যাক, সেক্ষেত্রে আমাদের ডিপ্লোমেসির জায়গাটা আমরা ভুগবো কোথায়? এই যে আমরা এই তো- ইশতেহারের এই সব আমরা তো সব সময় যেটি আমরা যে নীতি মেনটেন করে চলি, যে সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কোনো দেশের সঙ্গে শত্রুতা না। চায়না এক ধরনের পলিটিক্স করে, আমেরিকা এক ধরনের করে, ইন্ডিয়া এক ধরনের করে। কিন্তু এই সাবকন্টিনেন্টে আমেরিকা দীর্ঘদিন চেয়েছে ইন্ডিয়া দিল্লির চোখ দিয়ে পুরো কন্টিনেন্টকে দেখা, এই সাবকন্টিনেন্টকে দেখা, বাট সেই অবস্থানে কিন্তু এখন আর আমেরিকা নাই। তারা নিজেরা সরাসরি এখন দেখতে চায়, কারণ অনেক কিছু বিষয় রয়েছে, রাখাইন স্টেটের বিষয় রয়েছে, বার্মার বিষয় রয়েছে, চায়নার জন্য একটি থ্রেট এই অঞ্চলে তৈরি করা বাংলাদেশের মাধ্যমে, সেটা তো আমেরিকা চেষ্টা করবে। সুতরাং আমাদের খুব বুদ্ধিমত্তার সাথে পলিটিক্স করতে হবে, আমি মনে করি। ঠিক আছে, আমি শেষ করছি। ফরিদুল হক খান, আমি 30 সেকেন্ড দিতে পারবো আপনাকে যে এই ডিপ্লোমেসির এই ব্যাপারে, কারণ হলো যে জামাত জোট যদি ক্ষমতায় যায়, তাহলে জামাত জোটকে হলো আরও বেশি, অর্থাৎ বিএনপির থেকেও 3 গুণ ইয়ে চিন্তা করতে হবে ভারতের সাথে তাদের ডিপ্লোমেসি কি হবে, এটা না, নিয়ে আপনাদের কোনো ভাবনা আছে কি? ভারতের সাথে ডিপ্লোমেসির জায়গাটা হচ্ছে পরিষ্কার। মানে আপনি ধরেন ওইখান থেকে আপনাকে দেখতে হবে, কয়েকদিন আগে হর্ষবর্ধন শ্রীংলা যিনি এখানে ছিলেন, ভারতীয় হাইকমিশনার ছিলেন, উনি কিন্তু বলেছেন যে যদি অনিয়ম হলেই বা জামাত অনিয়ম ক্ষমতায় হলেই যাবে। কেবলমাত্র মানে জামাত আগেই, ক্ষমতায় যেতে পারবে। যে আগেই- আপনি আগেই এখনো আগের মতো চুরি করেন। আগের মতো, মানে এই নির্বাচনের আগে ধরুন বলে দিত যে আমরা শেখ হাসিনার সাথে করতে মানে প্রস্তুত আছি, তার মানে হচ্ছে যে নির্বাচনে শেখ হাসিনা এই ক্ষমতায় আসতেছে। আগেই হর্ষবর্ধন pretend সিংলাও করা। সম্ভবত 5ই আগস্টের ইয়েটা ভুলে গেছেন যে হ্যাঁ। উনি তার আগের মতো কথা উনি বলছেন। তার আগের মতো কথা বলছেন। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে যেটা হচ্ছে যে, এবং এর মধ্যে আরেকটা বড় জিনিস আছে, বড় জিনিস হচ্ছে যে কয়েকদিন আগেও কিন্তু প্রথমবারের মতো দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করেছে পলাতক আওয়ামী লীগের নেতারা, এবং সেইখানে খুনি হাসিনার যিনি আমাদের এইখানকার আদালতে দণ্ডিত ফাঁসির আসামি, তার একটা অডিও রেকর্ড বাজানোর সুযোগ করে দিয়েছে। তার মানে ইন্ডিয়া কিন্তু তার ওই প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে, সে এখনো আগের জায়গাতে আছে। 1.5 বছর আগেও যেখানে ছিল এখানে আগের জায়গাতে আছে। কিন্তু হ্যাঁ, মাঝে এক মাঝে জায়গায়। বোঝাচ্ছেন যে না আমরা একটু কিন্তু সরে আসছি বা আমাদের যেটা এখানে একটা সতর্কতা আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদেরকে এটা ডিল করতে হবে। আমি এটা বারবার অনুরোধ করছি যে আমাদেরকে সবাই মিলে এটা ডিল করতে হবে। এটা কিন্তু কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ব্যাপার না, শুধু সবাই BNP মিলে deal না। সেটা বিএনপির ডিল না। এখন আপাতত প্রিটেন্ড করা হচ্ছে এরকম যে অ্যাজ ইফ যে ইন্ডিয়া সম্ভবত বিএনপিকে দিয়ে পরবর্তী বাংলাদেশ করতে চায়, চালাতে চায়, এই ধরনের একটা প্রিটেন্ড করা হচ্ছে। ব্যাপারটা কিন্তু মোটেই তা না। বিএনপির এক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। ইন্ডিয়া কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে আগের জায়গাতে আছে। তাহলে বিএনপিকে যে প্রস্তুত করা হচ্ছে চারিদিক থেকে, কালচারাল ফ্যাসিস্টরা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গা থেকে যারা প্রো আওয়ামী লীগ এবং প্রো ইন্ডিয়ান,
তারা আসলে বিএনপিকে একটা ল্যান্ডিং BNP স্টেশন হিসেবে এক তৈরি ধরনের করতেছে। inclusivity-র মধ্যে নিয়ে বিএনপিকে আসছে। একটা ল্যান্ডিং স্টেশন হিসেবে তো প্রস্তুত করা হচ্ছে আওয়ামী লীগের ল্যান্ডিং স্টেশন। তো বিএনপিকে এই জায়গায় সতর্ক থাকতে হবে যে সে কি আওয়ামী লীগের ল্যান্ডিং স্টেশন হবে নাকি Okay, আদতে ঠিক আছে, জিয়াউর রহমান আপনাদের খালেদা দুজনকে জিয়ার ধন্যবাদ বিএনপি হয়ে জানাচ্ছি। উঠবে। এই ল্যান্ডিং স্টেশনটা একটা মজার জিনিস, সেটা হলো ভাইরাস যখন স্প্রেড করে ওদের একটা সিস্টেম আছে, ভাইরাস স্প্রেড করে, একটা ভাইরাস গিয়ে আরেকটা ভাইরাসের উপরে বসে ওর দেহের মধ্যেই ও নিজেকে স্প্রেড করে ফেলে। এইটাকে এক ধরনের বিভাজন বলে। আমি মাইটোসিস মিওসিস দুইটা বিভাজন তো বলতে পারছি না যে কোনটাকে এটা বলে, কিন্তু এটা একটা সিস্টেম। যে ল্যান্ডিংয়ের কথা বললো, ভারত তার ক্যারেক্টারিস্টিক্স এখন বিভিন্নভাবে চেঞ্জ করবে, কারণ ভারতের অনেক ধরনের মুখোশ থাকবে এখন। ভারত কখনো এমনও হতে পারে যে জামাত ইসলামীর সাথেই চলে আসলো, যে না হ্যাঁ জামাত ইসলাম তো ভালোই গে, জামাত ইসলামী ক্ষমতায় আসলেও ভারত সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ক্যাশ করতে পারবে, বিশেষ করে বিজেপি। আবার এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এবং এই অ্যানালাইসিসগুলো আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা বোঝার চেষ্টা করবেন। তারা নিশ্চয়ই বালখিল্য আচরণ করবেন না যে ভারত তার হাই কমিশনের দাওয়াত দিয়ে খাইয়ে দিল আর ইন্ডিয়ায় নিয়ে যে বেড়ায় প্রেসিডেন্ট হাউসে থাকতে দিল, তাতেই সব কিছু ঠিক হয়ে গেল। আর জয়শঙ্কর দৌড়ে এসে একটা খালেদা জিয়ার বিশাল, জীবনে কোনোদিন খালেদা জিয়াকে সার্বভৌমত্বের প্রতীক বলেননি, তিনি এখন সার্বভৌমত্বের প্রতীক বলে খালেদা জিয়াকে আকাশে তুলে দিচ্ছেন। তো এই জায়গাগুলো বিএনপি যেন চিন্তা করে। আমি এটা সাংবাদিকতার পারসেপশন থেকেই বলছি, এবং জামাত ইসলামকে অবশ্যই চিন্তা করতে হবে। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।